হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বিগ মাউথ নামের একটা কোরিয়ান সিরিজ, যেখানে একটা সাধারণ মিডল ক্লাস মানুষ ফেমাস উকিল হতে চায়, কিন্তু ভাগ্যের এটা মঞ্জুর ছিল না। সে কোরিয়ার মোস্ট ডেঞ্জারাস মাফিয়া হয়ে ওঠে। গল্পটা শুরু হয় পার্ক চাংকে নিয়ে। সে তার স্ত্রীর সঙ্গে একরকম সাধারণ জীবন কাটাচ্ছিল। তাদের মধ্যে সুখ দুঃখ দুটোই ছিল। তারা দুজনেই রেডি হয়ে অফিসের জন্য বের হয়। সেই দিন চাংয়ের হাতে একটা বড় মামলা ছিল, কিন্তু সে তাতে হেরে যায়। মামলায় হারার পর একদল লোক তাকে এসে ঘিরে ধরে আর ওকেই দোষারোপ করে। তারা ওকে বিগ মাউথ নামে ডাকতে শুরু করে, কারণ সে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় লবডঙ্কা। আদালতের বাইরে তার শ্বশুর জি কোয়াং এর সঙ্গে বসে সেই মামলাটা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই মিহো তাকে ফোন করলো, কিন্তু দুজনেই তার ফোন ধরতে চাইছিল না। আর কোনো উপায় না দেখে চং শেষ পর্যন্ত ফোনটা ধরলো আর স্বীকার করলো যে আজকেও সে মামলা হেরে গেছে, যার মানে সে আজকেও কোনো টাকা নিয়ে বাড়ি ফিরছে না। এই কথা শুনে মিহো তার উপর খুব রেগে যায় আর সিদ্ধান্ত নেয় তাকে ডিভোর্স দিয়ে দেবে। চাং তার শ্বশুরকে দিয়ে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মিহো তার সিদ্ধান্ত অটল ছিল। সেই রাতে মিহো যখন ড্রিঙ্ক করছিল, তখন তার বাবা চাং এর ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল। শ্বশুর মশাই যখন তার জামাইয়ের হাতে গোছানো কাপড় চোপড় তুলে দিচ্ছিল, তখন চাং তার কাছে মিহোকে বোঝানোর জন্য সাহায্য চাই। কোয়াং বেশি কিছু করতে পারলো না, কিন্তু ঠিক একদিন পর চাং এক গোছা টাকা নিয়ে বাড়ি ফিরলো। সে এই টাকা দিয়ে মিহনের মন জয় করতে চাইছিল। মিহন অবাক হয়ে ভাবে যে এত টাকা সে কোথায় পেল, কিন্তু সে চাং এর একটা গোপন কথা জানতো না। আসলে চাং শহরের মেয়র চোয়ের সঙ্গে দেখা করে, তিনি তাকে এই টাকাগুলো দিয়েছিল। এর বদলে চোই তাকে একটা মামলা নেওয়ার জন্য বলে, যেটাতে 3 জন ব্যক্তি জড়িয়ে। এই 3 জনকেই একটা গাড়ি দুর্ঘটনার পর আটক করা হয়েছিল, আর তাদের গাড়ির ডিগ্গিতে একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল। কিন্তু সত্যিটা হলো, এই মামলাটা চাং আসলে একজন উকিল হিসেবে কাজ করবে না, বরং একজন ফ্রন্টম্যান হিসেবে কাজ করবে। চাং প্রথমে এই মামলাটা নিজে রাজি ছিল না, কিন্তু মেয়র তাকে বলল যে তিনি চাই চাং যেন সত্যিটা খুঁজে বের করে। ওই 3 জনের কাছে কোথাও একটা ড্যাশ ক্যাম ভিডিও লুকিয়ে আছে, যাতে সম্ভবত আসল ঘটনায় কি ঘটেছিল তা দেখা যাবে। চাং এই প্রস্তাবটা গ্রহণ করে আর জেলে গিয়ে ওই 3 জনের সঙ্গে দেখা করে। তারা হলো ডক্টর হান, দুগিয়ন আর চাইওয়াং। এই 3 জনই চাংকে এই কাজের জন্য একজন সঠিক ব্যক্তি বলে মনে করত, কারণ সে একজন ব্যর্থ আইনজীবী। তাই তারা যা বলবে সে সেইভাবেই কাজ করবে। মানে হচ্ছে বন্ধুরা, ওরা নাচাবে আর এ নাচবে। হঠাৎ করে তারা জেলারের কাছ থেকে একটা ফোন পায়। তিনি তাদের জানান যে কেউ একজন বেনামি পুলিশকে ড্যাশ ক্যাম ভিডিও সম্পর্কে খবর দিয়েছে, কিন্তু সত্যিটা হলো চাং নিজেই এই বেনামি খবরটা দিয়েছিল। জেল থেকে বেরিয়ে আসার সময় চাং গোপনে তাদের সেলের ভিতরে একটা রেকর্ডার রেখে এসেছিল, যাতে সে তাদের কথোপকথনগুলো শুনতে পায়। সেটার মাধ্যমে চাং শুনতে পায় যে তাদের একটা অন্য সঙ্গীর কাছে সেই ডেস্কাম ভিডিওটা আছে। সে সাথে সাথে মেয়রকে ফোন করে এই খবরটা দেয়। চোই আর চাং সেই স্টুডিওতে যায় যেখানে মিস জং তার রান্নার অনুষ্ঠানের শুটিং করছিল। জং হলেন ডক্টর হানের স্ত্রী। সেই দিনই একটা রহস্যময় লোক তার উপরে হামলা করে, কিন্তু চোই আর চাং তাকে বাঁচিয়ে নেয়। চোই তার কাছে ডেস্কাম ভিডিওর কথা জিজ্ঞাসা করে, কিন্তু চাং অস্বীকার করে যে তার কাছে এমন কোনো ভিডিও নেই। তখন চাং তাকে জেলের রেকর্ডিং শোনায় আর বলে যে অপরাধীকে সাহায্য করার জন্য তোমাকেও দোষারোপ হতে হবে আর তোমাকেও জেলে যেতে হতে পারে। তবে যদি ভিডিওটা দিয়ে দেয় তাহলে চাং তাকে এই মামলায় জড়াবে না। চাং এর কথায় রাজি হয়ে জাং তাকে শুধু ভিডিওটাই নয়, বরং আরেক ব্যক্তি গং জিহুনের নামও জানায়। গং জিহুন আসলে বড় একটা নিউজ পেপারের প্রেসিডেন্ট। চাং বাড়িতে গিয়ে ভিডিওটা দেখতে শুরু করে। ভিডিওতে দেখা যায় যে সেই 3 জন দোষী ব্যক্তি প্রফেসর সেওকে খুন করছে। মৃত্যুর আগে সেও তাদেরকে বলছে যে তাদের গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। মেয়রের কাছ থেকে টাকা পাওয়ায় চাং এর আর্থিক অবস্থা এখন খুব উন্নত। সে তার স্ত্রীকে একটা দামি রেস্তোরাঁয় খাবার খাওয়াতে নিয়ে যায়। ঠিক তখনই তার কাছে একটা হঠাৎ ফোন আসে আর তাকে রেস্তোরাঁ ছেড়ে চলে যেতে হয়। একজন দয়ালু মহিলা কর্মচারী তাকে বিনামূল্যে একটা ড্রিঙ্কস অফার করে, কিন্তু সেই ড্রিঙ্কসটাই কিছু নেশার জিনিস মেশানো ছিল। গাড়ি চালানোর সময় চাং এর হঠাৎ মাথা ঘোরার অনুভব শুরু করলো আর গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হলো। এরকম একটা ভারী দুর্ঘটনা সত্ত্বেও তার স্ত্রীর সাথে কিভাবে তার প্রথম দেখা হয়েছিল সেই স্বপ্ন দেখে চাং এর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। এরই মধ্যে একটা লোক তার গাড়িতে ঢুকে ডেস্কাম ভিডিওটা চুরি করে নিয়ে যায়, কিন্তু এখনো তার সমস্যা শেষ হয়নি। পুলিশ তার অফিসে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হয়। পুলিশ চাং এর অফিসে প্রচুর নেশার জিনিস, টাকা পয়সা আর অনেক সোনাও খুঁজে পায়। চাংকে গ্রেপ্তার করা হয় আর পুলিশ আর মিডিয়ার সামনে সে একজন বিগ মাউথ নামের পরিচিত এক কুখ্যাত অপরাধী। চং মেয়র চোয়ের কাছে সাহায্য চাইলো, কিন্তু মেয়র তাকে ফিরিয়ে দিয়ে বলল যে তাকে আরো সতর্ক থাকা উচিত ছিল। চাংকে জেলে নিয়ে যাওয়া হলো আর সেই 3 জন ব্যক্তি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ সে এখন তাদের কোনো কাজেই আসবে না। যখন তারা চাংকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন প্রেসিডেন্ট গো জি হুং জেলারকে ফোন করে তাদেরকে থামানোর নির্দেশ দিল আর বলল বিগ মাউথ নাকি তার টাকা চুরি করেছে আর সেই টাকা ফেরত পেতে চাইছে। যদি বিগ মাউথ মারা যায় তাহলে সে সেই টাকার খোঁজ কোনোদিনও পাবে না। জেলার তাদের থামিয়ে দেয় আর চাংকে একজন বন্দী হিসেবে তার নতুন জীবনকে মানিয়ে নিতে বলে। তাকে একটা সেলে ঢোকানো হয়। চাং দেখতে পায় যে মিহো কিছু সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছে। মেয়র তার কথা শেষ করার আগে ক্যামেরার দিকে ফিরে চং এর উদ্দেশ্য করে বলেছিল যে সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। এরপর একজন প্রসিকিউটর চাংকে জিজ্ঞাসা করলো যে সে কি আসলেই বিগ মাউথ। প্রসিকিউটর তাকে একটা লাইভ ডিরেক্টরের সাথে যুক্ত করে, কিন্তু যখন তিনি আসল প্রশ্নটা করে তখনই এই এপিসোড শেষ হয়ে পরবর্তী এপিসোড শুরু হয়, যার ফলে চাং বিগ মাউথ কিনা সেটা আমরা জানতে পারি না। এই কোরিয়ান সিরিজের কিছু বলার নেই।
এদেরকে কি বলে সম্মান করা যায় কমেন্ট করবেন তো। পরে জাহুন জেলে তার বন্ধুর সাথে দেখা করে আর তাদের বলে যে বিগ মাউথের গায়ে কেউ যেন কোনো আঘাত না করে, কারণ আগে তাকে তার টাকা খুঁজে বের করতে হবে। জেলার পার্ক খেতে খেতে ক্যামেরার দিকে তাদের এই কথোপকথন দেখছিল। এই পরিস্থিতিটা তার কাছে বেশ আকর্ষণ লাগছিল, কারণ কিছু প্রভাবশালী ব্যক্তি বিগ মাউথকে মৃত দেখতে যায় আর কিছু লোক দেখতে যায় না। পরে জেলার চাঙের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় আর তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই বিগ মাউথ কিনা। শুরুতে চাঙের প্রতি তিনি বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু যখন চাং বলল যে সে বিগ মাউথ নয় তখন সে আরো বেশি রেগে গেল। চাং তার জীবনের এই মোড়ে এসে হতাশ হয়ে পড়লো। তার বেঁচে থাকা আর মরে যাওয়া নিয়ে তার আর এখন কিছুই যায় আসে না। সে চুনসিক নামের একটা জেলের বসের সাথে ঝগড়া শুরু করলো, কিন্তু বুঝতে পারলো যে তার বেঁচে থাকার ইচ্ছা হতাশের চেয়ে অনেক বেশি আর তাকে প্রচন্ড মারধর করলো। এরপর সে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে কোণঠাসা করে আর তাকে দিয়ে নিজেকে খুন করাতে চেষ্টা করে। কিন্তু চং যখন তার মায়ের কথা উল্লেখ করে তখন সেই সিরিয়াল কিলার কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনা দেখে অন্যরা সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে যে এই আসল বিগ মাউথ, কারণ তাদের মতে শুধুমাত্র ওর মতন একজন কুখ্যাত অপরাধীরই সাহস হবে এরকম লোকের বিরুদ্ধে থাকার। এরপরে চান পালানোর ভাব করলো, যাতে তাকে গুলি করে মারা হয়, কিন্তু তাকে শুধু গ্রেপ্তার করা হয়। এর কারণ হলো জেলার ক্যামেরা দিয়ে সবকিছু দেখছিল আর তার লোকদের নির্দেশ দেয় যে চাংকে যেন কোনো আঘাত না করা হয়। পরের দিন কয়েদিদের ড্রোন পরিষ্কার করার জন্য কাজে নিয়োগ করা হলো, কিন্তু যখন গার্ডরা তাদের খাবার দেয় তখন কয়েদিরা রেগে যায়, কারণ খাবারগুলো জঘন্য ছিল। চাং তখন বিগ মাউথের পরিচয় নিজের বলে ভাবতে শুরু করলো আর একটা ছোটখাটো দাঙ্গা শুরু করে দেয়। কয়েদিরা বালতি ভরে নোংরা আবর্জনা দিয়ে গার্ডদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলারকে সেই ব্যাপারটা দেখতে আসতে হয়। চাং তার কাছে গিয়ে কানে কানে বলে যে যদি জেলার পার্ক তাকে কোনো রকম জ্বালাতন করে তবে সে তাকে আসে তিনজন প্রভাবশালী ব্যক্তিকে খুন করে দেবে। অবশেষে জেলার কিছু নরম হয় আর কয়েদিদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। কিছুক্ষণ পর চাংকে জানানো হয় যে তার আইনজীবী তার সাথে দেখা করতে এসছে। মিও তার সঙ্গে এসছে। সে চাংয়ের ডিভোর্সের কাগজ পেয়ে গেছিল আর তাকে এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আটকাতে এসেছিল। চাং তাকে বোঝায় যে সে তাকে সুরক্ষিত রাখতে চায়, তাই ডিভোর্স হলে মিও নিরাপদ থাকবে। কিন্তু মিও তাদের অতীতকে ছেড়ে দিতে পারে না আর তার স্ত্রী থাকতে চায়। সে জানায় যে সে তাকে সমর্থ করবে আর যাই হোক না কেন তার পাশেই থাকবে। পরে চাংকে নির্জন কারাবাসে নিয়ে যাওয়া হয়। এখন তার পরিচয় বিগ মাউথের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। কয়েদিদের জন্য সে যা করেছে তার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে আর চাং এখন এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত। সে তার একটা কয়েদি বন্ধু জেরিকে বলে যে সবাইকে জানিয়ে দাও যে সে এখন থেকে কয়েদিদের মনের ইচ্ছা পূরণ করবে। এটা শুনে কয়েকজন কয়েদি তাদের যা প্রয়োজন তা বলার জন্য তার সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন হলো সেলের রুম লিডার, যে চংকে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে দিতে বলে। মেয়েটা অনেকদিন ধরেই নিখোঁজ। সে নিজেই তার মেয়েকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সবকিছু এতটা জটিল হয়ে যায় যে তাকে শেষ পর্যন্ত জেলে আসতে হয়। এরপর সেই সিরিয়াল কিলার চাংকে তার মার সাহায্য করার জন্য অনুরোধ করে। তার মা অসুস্থ আর হাসপাতালে ভর্তি। এদিকে মিয়া হাসপাতালের একজন নার্স হিসেবে নতুন চাকরি শুরু করেছে, যেখানে মেয়রের স্ত্রীও কাজ করে। সে প্রফেসর সেওর সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করার আশায় কাজটা নিয়েছে। ড্যাশক্যাম ভিডিও অনুযায়ী প্রফেসর সেও এমন কিছু কাগজপত্র রেখে গেছে যা কিছু প্রভাবশীল ব্যক্তির মুখোশ খুলে দিতে পারে। মিও সেখানে ক্যান্সারের রোগীর পরিচর্যার কাজ করে। এর মধ্যেই একটা রোগীর হার্ট অ্যাটাক হয় আর তাকে সেখানে সাহায্য করতে যেতে হয়। মিও সেই রোগীকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে, কিন্তু প্রশংসা পাওয়ার বদলে হিউক তাকে বকা দেয়। মিও নতুন বলে সে জানতো না যে ফ্লোরের সব রোগীদের আত্মীয়দের সঙ্গে একটা চুক্তি করা হয়েছে, যেখানে যে কোনো রকম পরিস্থিতি হোক না কেন কাউকে সিপিআর দেওয়া হবে না। মিও এই বিষয়টা খুব অদ্ভুত আর বিরক্ত মনে করে, কিন্তু তাকে এখন সতর্ক থাকতে হবে আর আরো তথ্য জোগাড় করার চেষ্টা করতে হবে। যখন সে বাইরে বিরতি নিচ্ছিল তখন সে দেখতে পায় হাসপাতালের একটা লোক একজন মহিলাকে বোঝানোর চেষ্টা করছে যে তার রোগীর জন্য একটা চুক্তি সই করার জন্য। এদিকে জেলে দেখা যায় ওই তিনজন প্রভাবশালী ব্যক্তি জেলারকে ডেকে পাঠিয়েছে আর স্পষ্ট করে বলে যে তারা চংকে মেরে ফেলতে চায়, কিন্তু জেলার তাদের অনুমতি দিতে পারে না, কারণ জিওনের কাছ থেকে তার ভিন্ন নির্দেশ আছে। কিন্তু অন্যদিকে সে তাদের দেওয়া টাকাও ফেলতে পারছে না। তারা জেলারকে শুধু একবারের জন্য চোখ বন্ধ করে রাখতে বলে, যেন সে কিছুই দেখিনি। খুব তাড়াতাড়ি সেই তিনজন এই কাজের জন্য কিছু বন্দীদের জড়ো করলো আর গার্ডদেরকে বললো যারা চংকে সাহায্য করে তাদেরকে একটু দূরে রাখতে। দুই দলের লড়াই শুরু হয়ে যায়। তখন এই সিরিয়াল কিলারটা একটা ছুরি বের করে চংয়ের দিকে হাঁটতে শুরু করে। রুম লিডার তাকে দেখে মাঝখানে ঝাঁপিয়ে পড়ে আর চাংকে বাঁচিয়ে দেয়। জেলারকে তখন হস্তক্ষেপ করতে হয় আর লড়াই থামাতে হয়, কারণ তা না হলে জীবন বুঝে যেত যে সে এর সঙ্গে জড়িত আছে। পরদিন হাসপাতালে আরেকটা ঘটনা ঘটে। যখন নিহন একজন রোগীকে 2 মিলিগ্রামের একটি ওষুধ দেয় তখনই হেড নার্স তাকে বকা দেয়, কারণ তার আসল 1 মিলিগ্রাম ওষুধ দেওয়া উচিত ছিল। তাদের ঝামেলা মেটাতে তারা ঠিক করে কম্পিউটারে চার্ট দেখতে যাবে যে আসলে প্রেসক্রিপশনে কি লেখা ছিল। দেখা যায় ডোজটি আসলে 1 মিলিগ্রাম ছিল, কিন্তু মিহো বলে যে কেউ একজন সংখ্যাটা বদলে দিয়েছে, কারণ আগে এটা 2 মিলিগ্রাম ছিল আর তার কাছে এর প্রমাণও আছে, কারণ সে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিল। কিছুক্ষণ পর হিউক সবাইকে মিটিং এ ডাকলো। মিহো তখন আক্রমণের সুযোগ নেয়। হিউক যখন কথা বলছিল তখন সে হঠাৎ উঠে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে নাকি প্রফেসর সেও এর পেপারটি পড়েছে। সেই পেপার অনুযায়ী তার সঠিক চিকিৎসার বদলে অনেক ভুল চিকিৎসা করা হয়েছে। মিহো যখন বাড়ির দিকে ফিরছিল তখন তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। সৌভাগ্যজনক তার বাবার সঙ্গে তার দেখা হয়ে যায় আর নিরাপদভাবে দুজনে হাঁটতে থাকে। বাড়ি ফেরার পথে সে মেয়রের কাছ থেকে একটা ফোন পায়, যিনি তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। এদিকে জেলে এমন কিছু ঘটনা ঘটে যা চংয়ের পক্ষে কাজ করে। তার উপরে হামলাকারীদের ভিতরে একজন নির্জন সেলের ভিতরেই মারা গেছে। গার্ডরা মনে করে যে লোকটি নিজেই আত্মহত্যা করেছে,
কারণ অন্য কারোর পক্ষে সেখানে ঢোকা সম্ভব নয়। তবে একজন নির্দিষ্ট কয়েদি চিৎকার করে বলতে থাকে যে বিগ মাউথ লোকটাকে খুন করেছে। ডাক্তার এই কয়েদিটিকে দেখতে আসে আর বলে সে নাকি পুরোপুরি পাগল হয়ে গেছে। এরপর একদল বন্দীকে যখন ক্যাফেটেরিয়াতে আনা হয় তখন সবার চোখ তাদের দিকেই ছিল, কারণ বিগ মাউথের সাথে তাদের উত্তেজনা বাড়তে পারে। যখন এই লোকেরা খেতে বসে তখন তাদের একজন সেখানে মারা যায়। অন্য বন্দীরা তা দেখে বিশ্বাস করে যে বিগ মাউথ হয়তো একে একে তার বিরোধীদের মেরে দিচ্ছে। একই সময় চং ভাবতে শুরু করে যে বিগ মাউথ হয়তো এই জেলেই আছে আর সেই তাকে হয়তো এই মামলায় ফাঁসাচ্ছে। কিছুক্ষণ পর জি হুন চং এর সঙ্গে দেখা করতে আসে আর বলে টাকা ফেরত চাই। চং তাকে টাকা দিতে রাজি হয় না, কিন্তু জি হুন জানতে চায় যে সে কিভাবে নিশ্চিত হবে যে চোই আসল বিগ মাউথ। সে জানায় যে বিগ মাউথ কিছু মাদক ব্যবসায়ীদের সাথে কাজ করত আর চংকে তার মাদক ব্যবসায়ীদের পার্টনারদের নাম বলতে বলে। চং সেই নামগুলো জানতো না, তাই চং উত্তর দেয় যে সে গোপনভাবে তাদের নামগুলো রেখেছিল কারণ সে যেন ফাঁস না হয়ে যায়। জিহু এটা শুনে সন্তুষ্ট হয় না আর তাকে নামগুলো বলার চাপ দেয়। যদিও সে নামগুলো বলতে পারলো না তবুও সে ধরে নেয় যে চং বিগ মাউথ না। জিহুন চলে যাওয়ার পর চং একজন গার্ডকে আক্রমণ করে, তার ফোন কেড়ে নেয় আর মেয়রের কাছে ফোন লাগায়। সে সেই নামগুলো জানতে চায়। মেয়র সেই নামগুলোর তালিকা প্রসিকিউটরের কাছ থেকে পেয়েছিল, কিন্তু সে চংকে সাহায্য করতে অস্বীকার করে আর ফোন কেটে দেয়। জেলার আর তার কিছু গার্ডরা ক্যাফেটেরিয়ার ফুটেজগুলো দেখছিল আর বুঝতে পারে যে লোকটা আসলে সাইনাইডের একটা গুলি খেয়ে নিয়েছিল, যার ফলে সে মারা গেছে। তার মানে সে আত্মহত্যা করেছিল, বিগ মাউথ তাকে খুন করেনি। জেলার তার লোকজনকে চং এর সেলে তল্লাশি করার নির্দেশ দেয়, কিন্তু তারা সেখানে কোনো কিছু সন্দেহজনক জিনিস খুঁজে পায় না। জেলার পার্ট চংকে বলে যে আমি তোমার গোপন কাজ সব জানি। জন চায় যে সবাই তাকে সম্মান করুক, কিন্তু সে ওই লোকগুলোর হত্যা করেনি। চং দাবি করে যে তার হত্যা করার জন্য নিজের হাত ব্যবহার করতে হয়নি। এদিকে মিহোকে এখনো কেউ অনুসরণ করছে, তাই সে তার বাবাকে সাহায্য করার জন্য মেসেজ পাঠায়। মিস জি এবং সুদাই, যে কিনা চং এর বন্ধু আর একজন আইনজীবী, সে লোকটাকে ধরে ফেলে আর তার হাতে হাত করা পড়ায়। লোকটা জানায় যে সে মেয়রের সেক্রেটারি, তাই মেয়র পরিস্থিতি পরিষ্কার করার জন্য মিহনের সঙ্গে দেখা করতে চায়। মেয়র দাবি করে যে মিহো প্রফেসর সেওর পেপারের কথা বলায় তার নিরাপত্তা নিয়ে চিন্তা ছিল, তাই সে তার সেক্রেটারিকে মিহর পিছনে পাঠিয়েছিল যাতে সে নিরাপদ থাকে। সে মিহককে বিগ মাউথের তার ব্যবসার সঙ্গে জড়িত 5 জনের নাম আর তাদের তালিকাও তাকে দেয়। মিহো এক মুহূর্ত দেরি না করে জেলে তার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে সেই লিস্টটা তাকে দিয়ে দিল। জেলে কয়েদিদের মধ্যে জুয়া খেলার জন্য অনেক কাঠ পাচার হতে শুরু করে, কারণ সবাই বিগ মাউথ আর সেই 3 জন অপরাধীর ভিতরে কে জিতবে তা নিয়ে নিজেদের ভিতরেই বাজিত হচ্ছে। গার্ডরা এই জুয়া বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বিগ মাউথ 3 জন ভিআইপির মুখোমুখি হয় আর তাদের বলে যে তাদের কাছে প্রমাণ আছে যে সেই আসল বিগ মাউথ, তাই তারা এর উপরে বাজি ধরেছে। একই সময় চোই একটা আর্ট গ্যালারিতে জিহুর সঙ্গে দেখা করে। সেখানে সেই প্রভাবশালী মিডিয়ার ব্যবসায়ী জানায় যে সেই প্রসিকিউটর সেই তালিকাটা দিয়েছে সেটা আসলে নকল ছিল। চং যখন জিহুনকে সেই নকল নামের তালিকাটি দিয়ে দেবে তখন জিহুন নিশ্চিত হয়ে যাবে যে সে আসল বিগ মাউথ নয়। চোই তখন চংকে সতর্ক করার জন্য ফোন করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ ফোনটা তখন জেলারের হাতে ছিল। একটু পরেই গার্ডরা চংকে তার সেল থেকে বের করে মিটিং রুমের দিকে নিয়ে যাচ্ছিল। চং তখন জেলের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছিল। তখন দর্শকরা বিগ মাউথ বলে তার জন্য উল্লাস করতে শুরু করলো। এই সময় মেয়ারও জেলের ভেতরে প্রবেশ করছিল। চোই চাংয়ের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু জেলার তাকে অনুমতি দিল না। জেলার তার গার্ডদের নির্দেশ দেয় যে চংকে সেখান থেকে নিয়ে যেতে, আর উকিল খুব শীঘ্রই সেই 3 জন ভিআইপির সঙ্গে দেখা করে। জিহুন তার জন্য অপেক্ষা করছিল, কারণ সে এই খেলার অংশ হতে যাচ্ছে। চোইও এই মজার খেলাটা মিস করতে চাইল না, তাও সেই মিটিং রুমে যোগ দেয়। জেলার খেলার নিয়মগুলো বুঝিয়ে দেয়। জিহুন কাগজের উপরে বিগ মাউথের শীর্ষ 5 মাদককারীদের নাম লিখবে আর তারপর সেটা ভাঁজ করবে যাতে কেউ দেখতে না পারে। এরপরে বিগ মাউথও সেই একই নামগুলো লিখবে আর তারপর তারা দুজনের কাগজ মিলিয়ে দেখবে নামগুলো মিলছে কিনা। সবাই ধরে নিয়েছিল যে বিগ মাউথ হারবে, কিন্তু যখন তারা তার কাগজটা খুললো তখন দেখলো নামগুলি একদম হুবহু মিলে যাচ্ছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কিছু কয়েদিরা এই ফলটা দেখে খুব খুশি হয়, কারণ তারা তাদের বাজি জিতে গিয়েছে। মিটিং রুমে ফিরে চোই মনে মনে ভাবছে চং সত্যিই কি বিগ মাউথ আর এতদিন ধরে তাকে বোকা বানাচ্ছিল। অন্যদিকে জিহুন দাবি করে যে সে বিশ্বাস করতে পারছে না চোই বিগ মাউথ। সে সবাইকে জানায় যে পিটার হং নামের একটা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল আর সেই বলতে পারবে চং সত্যিই বিগ মাউথ কিনা। পিটার হং সেই ফান্ড ম্যানেজার যাকে বিগ মাউথ তার টাকা দিয়ে দিয়েছিল যাতে বিনিময়ের মাধ্যমে সেই টাকাগুলো সে কালো থেকে সাদা করতে পারে। চংকে সত্যিই জিজ্ঞাসাবাদের রুমে নিয়ে যাওয়া হয় যাতে হং তাকে দেখে চিনতে পারে। প্রসিকিউটর হংকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তিটা বিগ মাউথ কিনা। ঠিক তখনই হং এর অ্যালার্ম ক্লক বেজে ওঠে। এর মানে সে ডায়াবেটিস রোগী ছিল, তাকে এক্ষুনি ইনজেকশন নিতে হবে। সে উত্তর দেওয়ার আগে ইনজেকশনটা নিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে মারা গেল। এরপরে জিহুন চায় এর সাথে ব্যক্তিগতভাবে কথা বলবে আর তাকে জিজ্ঞাসা করবে সে বিগ মাউথ কিনা। চোই কিছুটা স্বস্তিতে পড়ে যায়, কিন্তু জিহুন বলে যে সে শুধু মজা করছিল। তাদের কথোপকথনে বোঝা যায় যে সে তাদের দুইজনের ভিতরে সম্পর্ক খুব একটা ভালো নয়। মনে হচ্ছে যে এর মধ্যে দি অ্যান্ডাল নামের একজন পরিচিত ব্যক্তি আছে যে এই শহরটা চালায় আর এই দুইজনকে এই অবস্থায় নিয়ে এসছে। পরে জিহুন মেহকে রাতে খাবার জন্য আমন্ত্রণ জানায়, কারণ যদি সে সত্যিই বিগ মাউথের স্ত্রী হয় তাহলে সেও তার মতন বিপজ্জনক। সে মিহর সঙ্গে প্রফেসর সেওর পেপারটি নিয়ে কথা বলে আর সে কিছু পয়সার বিনিময়ে সেই পেপারটা কিনে নিতে চায়। তাকে শুধু পেপারের একটা দাম বলতে হবে। মিহ তার সাথে কোনো আলোচনা করতে রাজি হয় না আর সেখান থেকে চলে যায়। বাজি থেকে
থেকে পাওয়া টাকাগুলি বিলি করার পর চং কিছু টাকা জেলারের হাতে দেয় আর তাকে ঝামেলা না করার জন্য অনুরোধ করে। কিছুদিন পর জিহুন আবার জেলে আসে সেই তিনজন প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলার জন্য, কিন্তু তখনই সে বিগ মাউথের সামনে পড়ে যায়। তারা যখন কথা বলছিল তখন জিহুন তার স্ত্রীর কাছ থেকে একটা ফোন পায়। তার স্ত্রী তাকে জানায় যে কেউ তাকে কিছু ফুল পাঠিয়েছে, যা সাধারণত মৃত লোকের কবরের উপরে রাখার জন্য পাঠানো হয়। এটা ছিল চং এর একটা কৌশল, যাতে জিহুন তার স্ত্রীর থেকে দূরে থাকে। পরে চং সেই তিনজন ভিআইপির মধ্যে ডক্টর হানকে নিজের কবজায় আনে। সে জানায় যে সে ভিডিওটা দেখেছে আর জানে যে হান শুধুমাত্র গাড়ি চালাচ্ছিল যখন ও আর তার বন্ধুরা সেউকে খুন করছিল। তখন এর মানে হলো যখন তাদের বিচার হবে তখন হানকে একজন খুনি হিসেবে সাজা দেওয়া হবে না। তবে কর্তৃপক্ষের কাছে যেহেতু কোনো ভিডিও নেই, তাই চং চাই হান যেন আদালতে সত্যি কথা বলে। ডক্টর হান এটাতে রাজি হয় না, কিন্তু চং তাকে প্রায় মেরে ফেলার চেষ্টা করে কঠিন শিক্ষা দেয়। যখন তারা হানকে আবার জাগিয়ে তোলে তখন সে নিশ্চিত হয় যে তার চাঙের কথা মতন চলা উচিত। এদিকে মিহুন সন্দেহজনক কিছু কাজ করার জন্য হেড নার্সকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। মিহু একটি স্টোর রুমের ভিতরে গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে হেড নার্সকে কোথাও খুঁজে পায় না। সে যেন সে বাতাসের সাথে মিলিয়ে গেছে। গার্ড আর মিস হিউ সেই স্টোর রুমে ঢোকে আর মিহানকে বাইরে আসতে বলে, কারণ তারা তাকে ক্যামেরায় দেখেছে। মিহান বাইরে আসে আর এমন ভাব করে যেন সে চিকিৎসার জন্য কিছু জিনিস আনতে গেছিল সেখানে। এই হিউন তাকে চলে যেতে বলে আর তারপর গার্ডকে মনে করিয়ে দেয় যে স্টোর রুমে থাকা গোপন কক্ষে যেন কেউ না ঢুকতে পারে। লোকটি জানায় যে আগের হাসপাতালের পরিচালকরাও তাকে এই কথাই বলেছিল। পরের দিন চই মিহানের সঙ্গে দেখা করে আর তাকে বলে যে তার স্বামী আসলে সবাইকে বোকা বানাচ্ছে আর সেই আসল বিগ মাউথ। মিহো তা বিশ্বাস করতে পারে না, কিন্তু চই তাকে বোঝায় যে মিহককে যে মাদক ব্যবসায়ী তালিকা দিয়েছিল সেটা ছিল নকল। কিন্তু চং জিহুনের সামনে আসল নামগুলোই বলেছে। একই দিনে হাসপাতালের কর্মীরা বন্দীদের দাঁত চেক করার জন্য সেখানে আসে আর মিহকে তার স্বামীর সঙ্গে একান্তে কথা বলার সুযোগ করিয়ে দেয়। প্রথমে সে জানতে চায় সে কি সত্যিই বিগ মাউথ। তারা যখন কথা বলছিল তখন জেলার তাদের উপর নজর রাখছিল, কিন্তু চং আগে থেকেই এটা সন্দেহ করেছিল। চং মিহনকে নিয়ে জেলের বাইরে এমন একটা জায়গায় যায় যেখানে জেলার তাদের কথা শুনতে পাবে না। সেখানে সে মিহনকে আসল সত্যিটা বলে। জিহুনের সাথে মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগেই পেছন থেকে কেউ একজন তাকে অজ্ঞান করে দেয়। যখন তার বন্ধু জেরি তাকে জাগিয়ে তোলে চং তখন তার কাছ থেকে 5টি নাম লেখা একটা ট্যারেট কার্ড পায়। সে বুঝতে পারছিল না যে এটা কোনো চাল কিনা, তাই চইকে দেওয়া নামগুলো ব্যবহার করবে নাকি ট্যাগে দেওয়া নামগুলো ব্যবহার করবে এটা নিয়ে সে দ্বিধাবোধ করছিল। কিন্তু যখন তিনজন ভিআইপির সঙ্গে তাদের দেখা করার সময় হলো তখন চই তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। এটা দেখে সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, তাই সে টার্গেট কার্ডের নামগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সেদিন থেকে সে আসল বিগ মাউথের সঙ্গে দেখা করার জন্য সেই ট্যারেট কার্ডগুলো ব্যবহার করে। চং তখন সেই কার্ডগুলোর অর্থ বোঝে আর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। যখন সেই কার্ডগুলো স্বাভাবিকভাবে রেখে দেখে তখন সে বুঝতে পারে যে বিগ মাউথ কিছু একটা করতে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখি হান তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিল, কিন্তু জং রাজি হয় না কারণ রুমে ক্যামেরা লাগানো আছে আর কেউ তাদেরকে দেখছে। হান রেগে গিয়ে তাকে মারধর করে। হাসপাতালের কর্মীরা যখন জেল থেকে চলে যাচ্ছিল মিহো জং এর গলায় একটা আঘাতের দাগ দেখে আর তাকে বলে যে কোনো সাহায্য চাইলে সে তার পাশেই আছে। সেই রাতে মিহো যখন বাড়ি ফিরছিল তখন তার কাছে একটা ফোন আসে। ফোনের অন্যদিকে থাকা মহিলাটি সেই মহিলা যাকে কয়েকদিন আগে হাসপাতালে দেখা গিয়েছিল, যেখানে একজন লোক তাকে হাসপাতালে সেই অদ্ভুত চুক্তিটাতে সই করতে বলছিল। সেই মহিলাটা জানায় যে সেই পেপারটা আছে আর সেটা আসলে একটা গয়নার ভিতরে লুকানো আছে। সেও মারা যাওয়ার আগে তার কাছে এসেছিল কারণ মহিলাটা গহনা তৈরি করত। সেও তাকে এমন একটা গয়নার ভেতরে একটা জিনিস লুকাতে বলেছিল যা একটা ক্রুশের মতো দেখতে। যখন মহিলাটা কথা বলছিল তখন একজন পিছন থেকে এসে তাকে হত্যা করে দেয়। মিহু হিউনের কাছে সেই ক্রুশের ব্যাপারে জানতে চায় কারণ সে তার গলায় সেটা দেখতে পেয়েছিল। পরিচালক তাকে বিনা দ্বিধায় সেই ক্রুশটি দিয়ে দেয় যাতে মিহু সেটাকে পরীক্ষা করতে পারে। মিহু অনেক চেষ্টা করে আর ক্রুশটা সব দিক থেকে টানতে শুরু করে, কিন্তু কোনোভাবেই কিছু লুকানো জিনিস বের হলো না। সে বাড়ি ফিরে এসে একটা ফ্রমে ভিডিও দেখে যেখানে হিউক আর জং কথা বলছিল। মিহু আর তাদের দলের বাকিরা বুঝতে পারে যে জং একটা নেকলেস পরে আছে যার ভিতরে হয়তো ক্রুশের প্রতীক আছে, সুতরাং এটাই সেই গয়না হতে পারে যেটা তারা খুঁজছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইয়ন প্রফেসর সিওর সাথে এমন একটা রাতে দেখা করেছিল যেখানে সে হানের নির্যাতনের কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেও তার যত্ন নেয় আর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একসময় সেও তাকে উপহার হিসেবে সেই নেকলেসটা দিয়েছিল। বর্তমানে আমরা দেখি সেই তিনজন ভিআইপি কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে হানের সত্যিটা বলার কথা ছিল, কিন্তু জেলার আগে থেকেই একটা ফন্দি করে তাকে আটক করে রেখেছিল যাতে সে বাকি দুজনের জন্য যেন কোনো ঝামেলা তৈরি করতে না পারে। চং তখন হাসতে শুরু করে কারণ এটাই ছিল তার আসল পরিকল্পনা। সে জানতো যে হান যদি এই জেল থেকে বের হয় তাহলেও সে সত্যি কথা বলবে না। চনের অনুসারীরা এমন ভান করে যেন তারা চুনসিওর ছেলেদের সঙ্গে লড়াই করছে। এই লড়াইয়ের সময় তারা গির্জার ভিতরে থাকা ভার্জিন ম্যারির মূর্তিটা ভেঙে ফেলে। চং এর আসল পরিকল্পনা হলো বিগ মাউথকে ধরা। সে পুরনো মূর্তির জায়গায় একটা নতুন মূর্তি বসায়, কিন্তু এই নতুন মূর্তিতে একটা ক্যামেরা লুকানো আছে। এতে সে দেখতে পাবে যে কে তাকে ট্যারট কার্ড দেওয়ার জন্য গির্জায় এসছে। এদিকে হাসপাতালে আরেকজন ক্যান্সার রোগী মারা যায়। মিহন আরো তথ্য জানার জন্য রোগীর আত্মীয়দের সঙ্গে দেখা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। যখন সে তাদের আশেপাশে ছিল তখন সে শুনতে পায় যে আত্মীয়রা যে চুক্তিতে সই করেছিল তাতে লেখা ছিল যে মৃত রোগীর কবর না দিয়ে দাহ করা হবে।
এই ঘটনায় মিহককে আরো সন্দেহ প্রভাব করে তোলে, কারণ এটা একটা অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল তার কাছে। কারণ যদি কোনো মৃতদেহকে কবর দেওয়া হয় তাহলে পরে কেউ সেটার উপর পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, কিন্তু যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে পারবে না। মিও সেই রাতেই পদক্ষেপ নেয় আর হাসপাতালের মর্গে গিয়ে একটা মৃতদেহ থেকে কিছু রক্ত সংগ্রহ করে। যখন সে মরগ ঘর থেকে বেরিয়ে আসছিল তখন ইউন তার জন্য অপেক্ষা করছিল আর গার্ডদেরকে নির্দেশ দিল যে তাকে তল্লাশি করো। তবে মিহো চালাকি করে আগেই রক্তগুলো অন্য জায়গায় রেখে দিয়েছিল, তাই তার কাছে কিছুই পাওয়া গেল না। যখন তাকে একা ছেড়ে দেওয়া হয় তখন সে আবার মর্গে ফিরে আসে আর রক্তের বোতলটা বের করে নেয়। যখন সে লিফটের ভেতরে ঢোকে তখন একজন খুনি উপর থেকে লিফটের হ্যাজ দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর তাকে মারার চেষ্টা করে। সৌভাগ্যজনক সেই সময় চই পাশেই ছিল, তাই লিফটের দরজা খুলতেই খুনিটা পালাতে বাধ্য হয়। জেলে আমরা দেখি কয়েকদিন পর চাং ক্যামেরাটা পরীক্ষা করে আর সেটা থেকে বুঝতে পারে যে জেরি গির্জার ভিতর দিয়ে আসা যাওয়া করছিল। তবে সে এটাও লক্ষ্য করলো যে ভিডিও থেকে 30 মিনিট বাদ দেওয়া হয়েছে, তার মানে কেউ এই ভিডিওটাকে এডিট করেছে, সম্ভবত আসল বিগ মাউথ। এর থেকে বোঝা যায় যে জেরি আসল বিগ মাউথ নয়, বরং সে ভুল করে গির্জায় ঢুকেছিল। কিছুক্ষণ পর জিহুন জেরির কাছে যায় আর তাকে বলে সে যদি এই বিষ মেশানো চাটা চংকে খাওয়াতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। জেরি সেটাই করে, কিন্তু তার এই কাজের জন্য খুব দ্বিধাবোধ হচ্ছিল। আর সে মিহুনকে জানায় যে তার স্বামী চাং এর ফুড পয়জনিং হয়েছে। মিহুন আর তার বাবা সময় থাকতে সেখানে পৌঁছে যায়, যার জন্য চাং এর জীবন বেঁচে যায়। তারপর তারা জেরিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আর কিছু টাকাও দেয়। এই সময় চাং হাসপাতালে ঘুমোচ্ছিল, তখনই একটা গার্ড চাং এর আঙুলের ছাপ ব্যবহার করে একটা কাগজে সই করিয়ে নেয়। তারপর সে জিহুনের সঙ্গে পার্কিং লটে দেখা করে আর তাকে সেই কাগজটা দিয়ে দেয়। চাং এর যখন হুঁশ ফেরে তখন মিহন তার সাথে কিছু সময় কাটাচ্ছিল, কিন্তু গার্ডরা তাকে বেশি সময় সেখানে থাকতে দিল না। কিছুক্ষণ পর চাংকে বাইরে নিয়ে আসে আর অফিসার তাকে নিয়ে যাওয়ার সময় সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। যাওয়ার পথে চাং বুঝতে পারলো যে গার্ডটা তাকে জেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না, তাই সে তাদের সাথে লড়াই করে পালানোর চেষ্টা করলো। গার্ড তাতে একটা ইনজেকশন দেয় যাতে সে ঘুমিয়ে পড়ে। এরপর চংকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চং স্বপ্ন দেখে যে সে আবার জেলের গির্জায় ফিরে এসছে আর বিগ মাউথ তার কাছেই আসছে। চাং পেছন থেকে তাকে ধরে ফেলে, কিন্তু বিগ মাউথের একটা মুখোশ পরা ছিল। তাদের দুজনের ভিতরে প্রচন্ড মারামারি হয় আর সে বিগ মাউথের মুখোশ খুলে ফেলে, কিন্তু সে সেখানে শুধু নিজের মুখই দেখতে পায়। যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখে সে একটা সাদা ঘরে বন্দি আছে, তাকে বেঁধে রাখা হয়েছে আর সে কোনো নড়াচড়া করতে পারছে না। নার্সরা তাকে অতিরিক্ত বিরক্ত করছে কারণ তাদের নির্দেশ ছিল যে তাকে ঘুমোতে দেওয়া যাবে না। প্রসিকিউটর জিহুনকে বোঝায় যে তারা এমনটা করছে কারণ চাংকে যে ট্রুথ সিরাম ইনজেকশনটা দেওয়া হয়েছে সেটার কাজ যেন আরো ভালোভাবে হয়। সেখানে তাকে ইনজেকশনটা দেওয়া হয় আর চাং কিছু অলৌকিক দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় একটা ইঁদুর তার পায়ের উপরে লাফাচ্ছে, কিন্তু তারপর পুরো ঘর ইঁদুরে ভরে যায় আর সে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। চাং যখন ট্রুথ সিরামের প্রভাবে ছিল তখন জিহুন তাকে জিজ্ঞাসা করে সে কি বিগ মাউথ কিনা। চাং উত্তর দেয় যে সে নয়, আর জিহুন তাকে জিজ্ঞাসা করে যে সে তার চুরি করা টাকা কোথায় লুকিয়ে রেখেছে। চাং উত্তর দেয় যে সে তার টাকা চুরি করেনি, কিন্তু তারপর কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ে। এই সময় সে তার স্ত্রীর সাথে শহরের কাছে একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখছে। যখন সে আবার জেগে ওঠে তখন জিহুন তাকে ট্রুথ সিরামের একটা দ্বিতীয় ডোজ দেয়। প্রসিকিউটর তাকে সতর্ক করে বলে যে দ্বিতীয় ডোজ দিলে হয়তো ওর হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু জিহুন এতে কোনো পরোয়া করলো না, কারণ চং তাকে বলছে না যে টাকা কোথায়। চং বেঁচে থাকতে চায়, তাই সে তার স্ত্রীর সঙ্গে যে পাহাড়ে গিয়েছিল সেই পাহাড়টার নাম বলে দেয়। এইভাবে সে ওদের কাছ থেকে কিছুটা সময় নিতে পারে। জিহুন আর তার সঙ্গীরা সেই পাহাড়ে যায় আর যেখানে টাকা থাকার কথা সেখানে খোঁজাখুঁজি শুরু করে। তারা একটা কাঠের বাক্স খুঁজে পেল, কিন্তু তার ভিতরে শুধু কয়েকটা সোনার ইট ছিল। জিহুন মানসিক হাসপাতালে ফিরে আসে আর চাং এর কাছ থেকে তার বাকি টাকা ফেরত চায়। যখন চাং শুনতে পায় যে জিহুন কিছু সোনা খুঁজে পেয়েছে তখন সে বুঝতে পারে যে এই জায়গায় বিগ মাউথের তার উপর নজর রাখছে। কিছুক্ষণ পর হাসপাতালের ভিতরে কেউ একজন আগুন লাগিয়ে দেয় আর চাং পালাতে সক্ষম হয়, কিন্তু একজন বড় আর শক্তিশালী পুরুষ ডাক্তার তার সামনে এসে দাঁড়ায় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়। হাসপাতালে ছুটে আসা ফায়ার ফাইটারদের মধ্যে একজন চাংকে সাহায্য করে। সে আসলে জেরি তার পুরনো সেলের বন্ধুকে হাসপাতালে নিয়ে যায় আর তাকে একটা গাড়ির চাবি দেয়। চং জানতে চায় যে কি হচ্ছে আর জেরি তাকে জানায় যে বিগ মাউথ তাকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে। চাং জানতে চায় জেরি কি বিগ মাউথের সঙ্গে দেখা করেছে, কিন্তু জেরির হাতে সময় ছিল না আর সে গাড়ি নিয়ে চলে যায়। দুর্ভাগ্যবশত জেরি পুলিশের হাতে ধরা পড়ে আর পালানোর চেষ্টা করার সময় আহত হয়ে পড়ে। পুলিশ সব জায়গায় চাংকে খুঁজছিল। সেই রাতে চাং একটা চেকপোস্টের সামনে পড়ে যায়। যে পুলিশ অফিসার তার গাড়িটি পরীক্ষা করছিল সে তার ফোন বের করে আর ফোন থেকে পালাতক আসামের মুখের ছবি আর চাংয়ের মুখ মেলায়। অফিসার তাকে যেতে দেয় আর ক্যামেরায় দেখা যায় যে তার কানের পাশে একটা ট্যাটু আছে। পরের দিন সকালে মিহো আর তার দল পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রফেসর শেওয়ের মামলা নিয়ে কথা বলার জন্য একটা ওয়েব শোতে কিছু তথ্য ফাঁস করে, যার 8 লক্ষ সাবস্ক্রাইবার ছিল। তারা আদালতের বাইরে বিদ্রোহ শুরু করে আর বলে যে চাং জেল থেকে পালায়নি, বরং তাকে অপহরণ করা হয়েছে। মিহো যখন প্রসিকিউটরকে দেখতে পায় তখন তার কাজ করার জন্য বলে। তখন প্রসিকিউটর মিহোর ফোনটা চাই, যাতে সে নিশ্চিত হতে পারে যে মিহো তাকে লুকিয়ে থাকতে সাহায্য করছে না। চান তখন সুনতারকে ফোন করে আর তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, যাতে সে তাকে শান্ত করতে পারে। সে বলে যে বিগ মাউথ সহ সবার মুখোশ খুলে দেবে। একদিন পর সেই 3 জন প্রভাবশালী ব্যক্তিকে আদালতে নিয়ে আসা হয় আর দেখা যায় যে চাং একটা ওয়েব শোতে লাইভ স্ট্রিমে আছে। বিচার শুরু হতেই চাং একটা ভবিষ্যবাণী করে বলে যে সেই 3 জন ব্যক্তি নির্দোষ প্রমাণ হবে। সে বোঝায় যে এই বিচারটা সাজানো হলেও এটা বিশ্বাসযোগ্য মনে হবে।
যেন মনে হবে যে ওরা নির্দোষ। এই জন্য প্রসিকিউটর সেই তিনজনের বিরুদ্ধে তিনটে যুক্তি দেবে। এর মধ্যে একটি হলো মৃতদেহ তাদের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু তারা এই যুক্তিকে উল্টে দেবে এই বলে যে তারা নাকি প্রফেসর সিউকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, আর সেই কারণে মৃতদেহে তাদের ডিএনএ পাওয়া গেছে। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে। গাড়ির দুর্ঘটনার পর এই তিনজন খুনি এই কৌশলটা বের করেছিল, কারণ তারা জানতো যে মৃতদেহ তাদের ডিএনএ পাওয়া যাবে। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে যে বিগ মাউথ লাইভ আছে এবং সে বিচার সম্পর্কে সবকিছু নিখুঁতভাবে বলে দিচ্ছে। জিহুন তার সেক্রেটারির কাছ থেকে এই খবরটা পায়, আর প্রসিকিউটর ইশারা করে বিচারের কাছ থেকে বিরতি যাওয়ার জন্য। গ্যাংয়ের লোকেরা যখন পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, তখন জিহুন মিস জং এর কাছ থেকে একটা ফোন পায়। জং তাকে বলে যে তার কাছে সেও এর পেপারটা আছে, যদি জিহুন তাকে বিনিময়ে কিছু দিতে পারে তাহলে সে এই পেপারটা তাকে দেবে। সে চায় তার স্বামী যেন তাকে ইমেলের মাধ্যমে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেয়। জিহুন দ্রুত কাজ শুরু করে আর হানকে সেই পেপারে সই করতে রাজি করায়, আর সেই কাগজটা জনকে দিতে যায়। দেখা করার জায়গায় জন ডিভোর্সের কাগজগুলো নেয় আর জনকে সেই পেপারটা সবাই একটা ইউএসবিও দেয়। তবে জিহুন এতে রেগে যায়, কারণ এটা একটা সাধারণ পেপার ছিল যা সে যা খুঁজছিল তার সাথে কোনোই মিল নেই। সে জনকে বলে যে সে তাকে বোকা বানাতে পারবে না, যে তিনজন লোক সেওকে খুন করেছিল তারা চালাক, তারা এমন কিছুর জন্য তাকে খুন করেছিল যা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এই সাধারণ পেপারটার জন্য হতে পারে না। কিন্তু এরপর জিহুন বুঝতে পারে যে সে এতক্ষণ ক্যামেরায় ছিল, সে ক্যামেরাটা নিয়ে ভেঙে ফেলে। জিহুন জংকে সেখানেই আটকে রাখতে চায়, কিন্তু মেয়র মাঝখানে এসে তাকে চলে যেতে সাহায্য করে। এদিকে চং সরাসরি আদালতের বাইরে আসে আর সবার সামনে সত্যিটা প্রকাশ করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আপাতত তাকে গ্রেপ্তার করা হয় আর আবার তাকে জেলে ফেরত নিয়ে যাওয়া হয়। একই সময় জেরি হাসপাতালে জেগে ওঠে। তার হাতে ট্যাটু থাকা একজন ডাক্তার তার হাতে কাগজের একটা বার্তা দিয়ে যায়, আর আমরা দেখতে পাই যে মেয়র একটা গোপন জায়গায় আছে যেখানে অনেক সোনার ইট আর গুরুত্বপূর্ণ তথ্য লুকানো আছে। পরের দিন সকালে দি এল্ডার সেই তিনজন প্রাক্তন বন্দীর সঙ্গে দেখা করতে চায় আর তাদের বকাবকি করে, কিন্তু সেই সময় চাংও তার অফিসে প্রবেশ করে আর তাকে প্রফেসর সেওর সেই পেপারটা দেয় যা সে মিস জনের কাছ থেকে পেয়েছিল। সে দি এল্ডারকে বলে যে এখন বিশ্বে এমন কিছু নেই যা তার জন্য হুমকি হতে পারে। যখন সবাই বাইরে বেরিয়ে যায় তখন সেই তিনজন ব্যক্তি চোয়ের মুখোমুখি হয় আর তাদের বোকা বানানোর জন্য তাদেরকে দোষারোপ করে, কিন্তু মেয়র তাদের থেকে এক ধাপ এগিয়ে ছিল। সেই তিনজন ব্যক্তি মেয়রকে বলে যে ডেস্ক্যাম ভিডিওতে তাদের সঙ্গে মেয়রের কথা বলার প্রমাণ আছে, যেখানে মেয়রই তাদেরকে তার সাথে দেখা করতে যেতে বলেছিল আর সেই মৃতদেহের ব্যবস্থা করে দেবে। তবে মেয়র তার লোকেদের দিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল যাতে মৃতদেহের সঙ্গেই সেই তিনজন ধরা পড়ে। চই তাদেরকে বলে যে সেই ডেস্ক্যাম ভিডিওটা সে খুঁজে পেয়েছে আর তাকে দেখিয়েছে, আর আমি সেই ভিডিওটাকে চিরতরে নষ্ট করে দিয়েছি। এখন যদি সেই তিনজন ব্যক্তি তাকে অপরাধ হিসেবে ফাঁসাতে চায় তবুও কেউ এই কথাটা বিশ্বাস করবে না। শেষে চই তাদেরকে বলে যে আমাকে এই ঝামেলা থেকে দূরে রাখো যাতে আমি তোমাদেরকে পরবর্তীতে সাহায্য করতে পারি। জেলে চং বিগ মাউথের জন্য একটি বার্তা রেখে যায় যে সে তার সাথে দেখা করতে চায়, নয়তো সে তাকে সাহায্য করা বন্ধ করে দেবে। বিগ মাউথ রাজি হয়ে যায় আর চং এর সঙ্গে দেখা করতে আসে। চং তখন জেলারকে দেখে অবাক হয়ে যায়। জেলার পার্ট দাবি করে যে সেই বিগ মাউথ, কিন্তু চাং তাকে বিশ্বাস করতে পারে না। জেলার বলে যে কয়েক সপ্তাহ আগে যে লোকগুলো চং এর উপরে হামলা করেছিল সেই তাদের মেরেছিল, সেই একমাত্র ব্যক্তি যে এই কাজগুলো করতে পারতো, কারণ জেলের ভিতরে তার সবকিছু অ্যাক্সেস ছিল। চাং জানায় যে সে এই কথোপকথনটি রেকর্ড করেছে আর আমার কাছে এখন তোমার স্বীকারোক্তির প্রমাণ আছে। তবে সে এখনো বিশ্বাস করে না যে জেলারই বিগ মাউথ, বরং তার মনে হয় যে জেলার বিগ মাউথের একজন হাতে থাকা কাঠের পুতুল যাকে সে কেবল ব্যবহার করছে। কিছু কয়েদিদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখা গেল। তারা গোয়াংচুং হাসপাতাল থেকে যে ভিটামিন গুলো পেয়েছিল সেটা খাবার জন্য যেন তাদের তীব্র আকর্ষণ হয়ে উঠেছে। কিছুক্ষণ পর মিহনকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়। সে সেখান থেকে জেলে চাকরির জন্য আসে। তার পরিকল্পনা ছিল সে জেলের ভিতরে থেকে সব রহস্যগুলো ফাঁস করবে। সৌভাগ্যজনক সেই দিন মিহো একজন কয়েদির জীবন বাঁচায় আর জেলার তাকে চাকরিটা দিয়ে দেয়। এই কয়েদিটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা তার উপর কিছু পরীক্ষা চালায় আর তার রক্ত পরীক্ষায় কিছু অস্বাভাবিক খুঁজে পাওয়া গেল। মিহো তবুও সন্দেহ করে আর সেই কয়েদিটির কাছে আবার কিছু রক্ত সংগ্রহ করে। পরে সেই রক্তটা এমন একজন ব্যক্তির কাছে দেয় যার মুখ আমরা দেখতে পাই না। এদিকে চাং মেয়র আর প্রসিকিউটরকে সেই রেকর্ডটা দেয়, যার ফলে জেলারকে গ্রেপ্তার করা হয়। সেই রাতে ডক্টর হান বিষ মেশানো কফি খেয়ে ফেলে আর একটা দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। চাং যখন মিয়নের সাথে একা ছিল তখন সে জানায় যে তার সন্দেহ হচ্ছে যে মেয়রই আসল বিগ মাউথ। মেয়র হাসপাতালের মর্গের সর্বশেষ রক্ত পরীক্ষার ফলাফলটা হাতে পায়, কিন্তু সে দেখে যে রক্তর গ্রুপটা বদলে গেছে। চাং এর মনে পড়ে যায় লিফটে যখন মিহন আক্রান্ত হয়েছিল তখন মেয়র তাকে সাহায্য করতে এসেছিল। হয়তো মেয়র জানতো যে মিহন গোপনে রক্তটা বের করে নিয়ে আসছে আর সেই সময় সেগুলো পাল্টে দিয়েছে। পরদিন সকালে গানেশ চুল, যিনি এখনকার হেড গার্ড আর জেলার, কয়েদিদের জোগাড় করে কিছু ঘোষণা দেবে। সে ঘোষণা করে যে সে জেলের চারিপাশে কিছু লাল রঙের বাক্স স্থাপন করবে যা ব্যবহার করে কয়েদিরা বেনামে তাদের অভিযোগ লিখতে পারে। এরপর সে জানায় যে সবার তল্লাশি নেবে যাতে সে জানতে পারে যে তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। গার্ড কয়েদিদের একে একে তাঁবুর ভিতরে নিয়ে যায় তল্লাশি করার জন্য, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নতুন জেলার চাংকে বিগ মাউথকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য রাজি হয়েছে, আর এর উপায় হলো যে তারা দেখবে কোনো কয়েদির শরীরে কোনো ট্যাটু আছে কিনা। কিছুক্ষণ পর তারা একজন বন্দির শরীরে একটি এমন ট্যাটু খুঁজে পায় আর চাংকে এই বিষয়টা জানায়। একদিন পরে প্রাক্তন জেলার জেলে ফিরে আসে, তবে এবার সে একজন অফিসার নয় বরং একজন বন্দী হয়ে আসে। সে গানকে থাপ্পড় মারার চেষ্টা করে, কিন্তু নতুন জেলার তাকে দেখিয়ে দেয় যে এখন এখানকার বসকে। গান আবার বন্দীদের জড়ো করে আর পার্ক সহ আরো কিছু বন্দীদের সবার সামনে নিয়ে আসে যাদের শরীরে ট্যারোট ডিজাইনের ট্যাটু পাওয়া গেছে। সে ঘোষণা করে যে বিগ মাউথ একটা পুরো সংগঠন তৈরি করছে, যারা তাকে সমর্থন করছেন এই লোকগুলো সেই সংগঠনের অংশ। জেলার বন্দীদের বিগ মাউথ
মাউথকে তার কাছে খুঁজে নিয়ে আসার উৎসাহ দেয় আর বলে যে তাকে সাহায্য করবে তার জন্য বিশেষ সুবিধা থাকবে। এছাড়াও জেলার স্পষ্ট করে বলে দেয় চাং বিগ মাউথ নয়, আর সে এতদিন ধরে তাদের সাথে অভিনয় করছিল। বন্দিরা পার্ককে মারতে শুরু করে যাতে সে বিগ মাউথের আসল নামটা বলে দেয়, কিন্তু চাং তাদের থামানোর জন্য মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। পরে চাং গানের অফিসে ঢুকে পড়ে আর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। জেলার স্পষ্ট করে বলে দেয় যে জেলের ভিতরে সেই বস আর তার ইচ্ছা অনুযায়ী সবকিছু চলবে। চাং মেয়রকে ফোন করে জেলারকে তার জায়গা দেখিয়ে দিতে চায়, কিন্তু চই জানায় যে সে একটা মিটিং এ আছে আর ফোন কেটে দেয়। এদিকে আমরা দেখি ডাক্তার হান তার এখনকার স্ত্রীর সঙ্গে দেখা করে আর জানায় যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। ইয়ন তার থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু তাদের দেখা হওয়াটা একটা লড়াইয়ে শেষ হয় আর সে মারা যায়। মেয়র দ্রুত সেখানে এসে মৃতদেহটার ব্যবস্থা করে। সে ইয়নের ফোনটাও চুরি করে নেয় আর তার মেসেজগুলো দেখে বুঝতে পারে যে সে মিহর সঙ্গে যোগাযোগ করেছিল। মিহর কথা ছিল যে ইয়নকে কয়েদিদের থেকে কিছু রক্ত পরীক্ষা করে দেওয়ার জন্য। মেয়র তখন গানকে ফোন করে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে। ফোন রাখার সাথে সাথেই জেলার ঘোষণা করে যে আজ রাতেই জেলের মাঠে চাং আর মিহককে মেরে ফেলতে হবে। চাং পার্ককে বলে সে আসল বিগ মাউথের সঙ্গে দেখা করতে চাই আর এটাই তার শেষ সতর্ক। যদি বিগ মাউথ না আসে তাহলে চাং তার সংগঠন আর তাকে কোনো রকম সাহায্য করবে না। সেই রাতে চাং বিগ মাউথের জন্য অপেক্ষা করছিল আর তখনই কেউ একজন ভিতরে এসে আলো নিভিয়ে দেয়। যখন অন্ধকারে বিগ মাউথ আসে তখন চাং লাইটার জ্বালিয়ে তার মুখ দেখতে চায় আর বুঝতে পারে যে বিগ মাউথ আসলে সেই রুম লিডার। বিগ মাউথ বোঝায় যে সে বিশ্বাস করতো চাংকে বাঁচানোর প্রয়োজন আছে। এরপর সে বোঝায় জিহুন আর দ্য ইন্ডিয়ারের সংগঠন তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী আর তার সবার শাস্তি না দেওয়া পর্যন্ত সে শান্ত হবে না। চাং জানায় যে সে এই খেলায় আর অংশ হতে চায় না, তবে বিগ মাউথ বলে যে যদি সে এখন পিছনে হাঁটে তবে সে তাকে মেরে ফেলবে। চাং বিগ মাউথকে একটা নতুন চুক্তির প্রস্তাব দিতে চাই। তখনই সিন বদলিয়ে আমরা দেখি জেলার অফিসে জেলার মিহককে খুনের পরিকল্পনা করছে। তার সবচেয়ে বিশ্বস্ত গার্ড মিহককে আক্রমণ করবে, কিন্তু সেই সিরিয়াল কিলার কয়েদিটা তাকে বাঁচিয়ে নেয়। এরপরে গান সুচুল নিজেই কাজটা শেষ করতে আসে, কিন্তু তার গুলি করার আগেই চাং এসে তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর পার্ক আর বিগ মাউথ সেই ঘরে এসে পৌঁছয়। জেলার গানকে তার পুরনো ক্ষোভের কারণে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর এবার চাং এর পালা। সে জিহুনকে ফোন করে জেলে আসতে বলে, কারণ সে চইকে ভয় দেখাতে চায়। তারপর সে বিগ মাউথকে হাত করা পড়ায় আর তাকে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায়। একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিগ মাউথের সাথে চাং এর গোপন চুক্তি ছিল। সহজ কথায় বিগ মাউথ যখন মুক্তি পাবে তখন চাং তার আইনজীবী হবে। সে আদালতে তাকে রক্ষা করবে আর তার জামিনের ব্যবস্থা করবে। বর্তমান সিনে আমরা দেখি চাং বিগ মাউথকে কর্তৃপক্ষের হাতে তুলে দেয় আর মেয়র এবং জিহুন তা দেখতে থাকে। চাং জিহুনের কাছে গিয়ে বলে যে এবার সে তার টাকা ফেরত পেতে পারে। কিছুক্ষণ পর চাং মুক্তি পায় আর বিগ মাউথের আইনজীবী হয়ে ওঠে। সাংবাদিকরা এই ঘটনাটাই খুব আগ্রহ দেখায়, কিন্তু চাং তাদের আশ্বাস দেয় যে সে তার কাজ নৈতিকভাবে করবে। অন্য জায়গায় জিহুন দি অ্যান্ড্রুর সাথে দেখা করে, যিনি তাকে বিগ মাউথকে খুঁজে বের করার জন্য পুরস্কৃত করতে যাচ্ছিল। দি অ্যান্ড্রু তার কোম্পানির যত শেয়ার আছে তা জিহুনকে দিতে যাচ্ছিল, যা তাকে কোম্পানির একমাত্র নিয়ন্ত্রণকারী ব্যক্তি করে তুলবে। তবে হিউক এতে তাদের বাধা দেয়। সে টিভি চালু করে কারণ দি অ্যান্ড্রুর কিছু একটা দেখা উচিত ছিল। চং তখন একটি সাংবাদিক সম্মেলনে রয়েছে আর দাবি করে যে সে সেই সব লোকদের পিছনে লেগেছে যারা শহরের নোংরা কাজের জন্য দায়ী। দি অ্যান্ড্রু এই কথা শুনে রেগে যায় আর তার উপহার ফিরিয়ে নেয়, কারণ জিহুন তার কাজ শেষ করতে পারেনি। জিহুন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে চাঙের ব্যবস্থা করে দেবে, কিন্তু দি অ্যান্ড্রু বলে যে ওকে হালকাভাবে নিও না, কারণ ওই বিগ মাউথকে খুঁজেছে। কয়েকদিন পর বিগ মাউথ জামিন পায় আর কিছু শর্তের কারণে সে বাইরে মুক্তভাবে বসবাস করতে পারে, যেমন পুলিশ তাকে সবসময় ট্রেস করবে। চাং তাকে তার পুরনো রেস্তোরাঁয় পৌঁছে দেয় আর বিগ মাউথ জানায় যে এখানে সে তার মেয়ের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে। অবশেষে সে চাংকে পরের দিন তার রেস্তোরাঁয় নিমন্ত্রণ করে যাতে সে সংগঠনের হেডের সঙ্গে তাকে দেখা করাতে পারে, কিন্তু চাং চলে যাওয়ার পরেই বিল্ডিংটায় বিস্ফোরণ ঘটে। পুলিশ তাদের তদন্ত শেষ করার পর চাং বিল্ডিংটির ভেতরে গিয়ে সবকিছু দেখা শুরু করে, কিন্তু একজন খুনি তার উপরে আক্রমণ করে। খুনিটা প্রায় তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু জেরি তার একজন বন্ধুকে নিয়ে সেখানে আসে আর খুনিকে থামিয়ে দেয়। এরপর জেরি চংকে সেই সংগঠনের একটা মিটিং এ নিয়ে যায়, যেখানে তারা বিগ মাউথের রেখে যাওয়া একটা ভিডিও দেখছিল। ভিডিওতে সে জানায় যে তারা এই ভিডিওটা দেখছে, তার মানে এখন সে আর দুনিয়ায় নেই। সে বোঝায় যে কাউকে তার জায়গা নিতে হবে আর ঘোষণা করে যে এখন চাংই হবে নতুন বিগ মাউথ। পার্ক এই সিদ্ধান্তটা মেনে নিল না, কিন্তু তার কিছু করারও ছিল না। যাই হোক, চাংও তাকে বলে যে সে চিরকালের জন্য বিগ মাউথ হতে চায় না, সে শুধু কাজ শেষ না হওয়া পর্যন্ত বিগ মাউথ হয়ে থাকবে। কিছুক্ষণ পর তাইও সেই মিটিং এ আসে আর জানায় যে সেও প্রথম থেকে এই সংগঠনের অংশ ছিল। চাং ক্রমাগত তাকে বিরক্ত করতে থাকে, তাই চাং তাকে বেঁধে একটা গাড়িতে আটক করে আর তার উপরে পেট্রোল ঢেলে দেয়। এখানে পার্কের সামনে মাত্র দুটি বিকল্প, সে হয় এই সিদ্ধান্ত মেনে নেবে, না হয়তো এই সংগঠনকে ছেড়ে দেবে। এই সময় মেয়রকে তার সাতারাত জিমে আক্রমণ করা হয়, কিন্তু সে নিজেকে বাঁচাতে সক্ষম হয় আর জীবিত থাকে। এইসব যখন ঘটছিল তখন ইউন সুঙ্গো হাসপাতালের গোপন ল্যাবে যায় আর সেখানে ঢুকে ভেতরের গোপনীয়তাগুলো সে দেখতে পায়। কিন্তু এখানে এই বিগ মাউথের সিরিজটি আমাদের কাছে কিছু প্রকাশ করে না যে সে সেখানে কি দেখেছিল। এরপর সে ওই গোপন ল্যাবটি ধ্বংস করতে চায় আর দি অ্যান্ড্রুর সাথে তার এই পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চায়। দি অ্যান্ড্রু এটাতে অসন্তুষ্ট হয়, কিন্তু ইউন বোঝায় যে ল্যাবটা নিরাপদ ছিল না, তাই সে ধ্বংস করে দিয়েছে। সে আবার একটা নতুন ল্যাব তৈরি করে আর সেখানে শুধু বিশ্বাসযোগ্য লোকেরই কাজ
কাজ করার অনুমতি ছিল। ইউন আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলে তার সবকিছু ঠিক করার জন্য তার আরো কিছু অর্থের প্রয়োজন হবে। সে জিহুনের কোম্পানির শেয়ার গুলো চাই, আর দি অ্যান্ড্রু তাকে সেগুলো দিয়েও দেয়। স্বাভাবিকভাবে জিহুন এতে খুব হতাশ হয়, কিন্তু তার কিছুই করার ছিল না। এদিকে মেয়র সাংবাদিকদের কাছে তার আগের দিনের আক্রমণের বিষয় নিয়ে কথা বলছিল, আর পুলিশ বিশ্বাসযোগ্য কিছু না বলা পর্যন্ত আক্রমণকারীদের সম্পর্কে কোনো ধারা না করার জন্য তাদের অনুরোধ করে। সেই দিন রাতে জিহুন তার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করছিল, কিন্তু সে জানতো না পরের দিন তার জন্য একটা চমক অপেক্ষা করছিল। চাং তাকে ফোন করে দেখা করতে বলে। তাদের দেখা করার পর চাং তাকে দি অ্যান্ড্রুর সাথে দেখা করাতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় তার কাছে। চাং তাকে আকর্ষণ করার জন্য সে বলে যে সে চোইকে হারাতে তার সাহায্য করবে, কারণ সে জানে যে তারা দুজনই বিপক্ষে। কিছুক্ষণ পর চাং একটা সংবাদ সম্মেলনে আসে আর ঘোষণা করে যে সামনের নির্বাচনে সে মেয়রের বিপক্ষে দাঁড়াবে। এই কথা শোনার পর জিহুন তাকে বন্ধু ভাবতে শুরু করে আর তাকে অ্যান্ড্রুর কাছে নিয়ে যায়। দেখা করার পরে চাং দাবি করে যে সেই আসল বিগ মাউথ, কিন্তু এল্ডার জানে যে আসল বিগ মাউথ মারা গেছে। চাং তাকে জানায় যে তাদের সংগঠন তাকে পরবর্তী বিগ মাউথ হওয়ার জন্য বাধ্য করেছে, তবে যদি তারা দুজন একসাথে কাজ করে তাহলে হয়তো একে অপরের সাহায্য করতে পারবে। এল্ডার বুঝতে পারছিল না যে চাং তার সাথে কাজ করতে কেন যাচ্ছিল। তখন চাং তাকে বিগ মাউথ সংগঠনের 10 জনের একটা লিস্ট দেয়। চাং চাই এল্ডার যেন তাকে শহরের পরবর্তী মেয়র হতে সাহায্য করে, কারণ এটাই তার বিগ মাউথ সংগঠনের পরাজিত করার একমাত্র উপায়। এতে করে এল্ডারেরও লাভ হবে, কারণ তার পথে আর এখন কেউ থাকবে না। এল্ডার বিষয়টা ভাবার জন্য একটু সময় চাইলো, আর পরের দিন তার জন্মদিন হিসেবে চাংকে আমন্ত্রণ করলো। কিন্তু তারা যখন বাইরে আসে তখন চাই চংকে বললো যে এটা এমন একটা যুদ্ধ যেটাতে সে জিততে পারবে না। এদিকে মিহো আর তার বাবা একটা নার্সিং হোমে একটা বয়স্ক মানুষকে খুঁজে পায়, আর তিনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ রহস্য জানতে পারে। তারা জানতে পারে যে এই লোকটাই ছিল এল্ডারের পুরনো ব্যবসায়ী অংশদার। সে চেয়েছিল তাদের কোম্পানিটা যেন নৈতিকভাবে চলে, কিন্তু এল্ডার তার ব্যবসার জন্য অন্য পথ বেছে নিয়েছিল। সহজ কথায় সে শুধু টাকা রোজগার করতে চেয়েছিল, আর কে এতে আঘাত পাবে আর কে পাবে না সেটা সে দেখতো না। যেহেতু এই লোকটা তার বিরুদ্ধে গিয়েছিল, তাই এল্ডার একটা দুর্ঘটনা ঘটিয়ে তাকে আঘাত করেছিল। কিন্তু এখানে আমরা আরো একটা রহস্য জানতে পারি। মেয়র আসলে ছিল এই লোকটার নাতি, আর সে যখন ছোট ছিল তখন সে নিজের পরিচয় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সে এল্ডারকে থামানোর জন্য এটা করেছিল, যাতে সে কোনোভাবে বুঝতে না পারে যে আমি তার ব্যবসায়ীর আত্মীয়। চোই এল্ডারের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল। পরের দিন চোই পার্ককে তার সঙ্গে কাজ করাতে রাজি করায়, যাতে তারা চাংকে সরিয়ে দিতে পারে। সেই রাতে মিহো এল্ডারের জন্মদিনে যায়, কিন্তু সে সেখানে চাংকে কোনো জায়গায় খুঁজে পায় না। পার্ক তাকে অপহরণ করে আর চোয়ের সাথে ভিডিও কলে অবস্থায় থাকাকালীন তার খুন করে। যখন মিহো এই খবরটা জানতে পারে তখন সে মেয়রের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু চোই হাসি মুখে চলে যায়। মেয়র আর চাংকে যেখানে খুন করা হয়েছিল সেই গোদামে পার্কের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু চাংয়ের মৃতদেহটা কোথাও ছিল না। পার্ক তাকে বলে যে সে মৃতদেহটা সরিয়ে ফেলেছে, আর চোই তাকে বোঝায় যে কিভাবে তারা পুরো শহরে নিয়ন্ত্রণ নেবে। এদিকে চাং জীবিত আর সুস্থ ছিল, এটা শুধু একটা চাল ছিল। চাং পুরো ঘটনাকে ক্যামেরায় রেকর্ড করে নেয় আর এল্ডারের কাছে গিয়ে ভিডিওটা দেখায়, যাতে সে নিশ্চিত হয় যে চোই ভবিষ্যতে তার ক্ষতি করতে পারে। এল্ডার চাংয়ের ভিতরে একজন নতুন বন্ধু খুঁজে পায় আর তাকে সব ধরনের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর সে মনে করে চোয়ের থেকে চাংয়ের মেয়র হওয়াটা এখন বেশি ভালো। অন্যদিকে চোই জানে যে তার দ্রুত কিছু করতেই হবে। সেই রাতে সে এল্ডারের সাথে দেখা করে আর তার রক্তে একটি ড্রাগ ইনজেক্ট করে দেয় তাকে হত্যা করার জন্য। এরপর সে অফিসে ঢুকে এল্ডারের উইল চুরি করে নেয় আর তার একটা সঙ্গীকে দেয়, যাতে সে এটার বিষয়বস্তু পরিবর্তন করতে পারে। পরদিন এল্ডার তার শেষকৃত্যের অনুষ্ঠানে যায়, সেখানে সবাই উপস্থিত ছিল। অবশ্য উত্তেজনা দ্রুত বেড়ে যায় আর তারা মারামারি শুরু করে দেয়। অন্যদিকে মিহো জেলে সেই সিরিয়াল কিলার সঙ্গে দেখা করে আর সে প্রকাশ করে যে কয়েকদিনে একটা টানেলের ভিতরে কাজ করার পর থেকে অসুস্থ বোধ করতে শুরু করেছে। তাদের ধারণা যে সেখানে জলের পাইপগুলো তাদের ক্ষতি করেছে। চলে যাওয়ার আগে সিরিয়াল কিলার মিহোর কাছে একটা শেষ অনুরোধ করে। সে চাই মিহো যেন তার ভাই বোনদের খুঁজে বের করে আর তাদের জিজ্ঞাসা করে যে তার মা এখন কেমন আছে। মিহো তার ভাই বোনদের খুঁজে পায়, কিন্তু তারা তার সাথে কথা বলতে অস্বীকার করে। দুর্ভাগ্যবশত মিহো বুঝতে পারে যে সে অসুস্থ, কারণ তার নাক আর দাঁতের মাটি থেকে রক্ত বেরোচ্ছিল। পরের দিন জিহুন একটা পদক্ষেপ নেয় আর সেই আইনজীবীর সামনে দেখা করে যার সামনে এল্ডার উইলটি খুলে পড়ার কথা ছিল। জিহু আইনজীবীকে উইলের বিষয়বস্তুগুলো আবার লিখতে বলে, কিন্তু আইনজীবী সেটা করতে স্বীকার করে না। জিহুন তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও সে রাজি হয় না। কিছুক্ষণ পর উইলটি খোলা হয় আর সবাই সেটা শোনার জন্য অধীর আগ্রহ দেখাচ্ছিল। তবে যখন তারা জানতে পারে যে এল্ডার তার অর্ধেক সম্পত্তি হিউককে আর বাকি অর্ধেক চোইকে দিয়ে গেছে, তখন সবাই অবাক হয়ে যায়। তারা সবাই নিজের চোখেই উইলটি পড়ে আর মারামারি শুরু করে দেয়, কারণ তাদের হাতে তাদের নিজেদের কোম্পানির শেয়ার ছাড়া আর কিছুই ছিল না। চোই তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে নীরবে চলে যায়। সেই রাতে চোই তার স্ত্রীর সামনে একটা বড় রহস্য প্রকাশের ভান করে, কিন্তু তার রহস্যটা ছিল নিচ্ছক মিথ্যে। বর্তমানে মেয়র গল্পটি ঘুরিয়ে দেয় আর প্রকাশ করে যে সেই এল্ডারের পুরনো ব্যবসায়ী অংশীদারের নাতি। সে এমন ভান করে যেন সে দ্বিধায় আছে যে এল্ডার কেন তার অর্ধেক কোম্পানি তাকে দিয়ে গেল। সে যেন অবাক হয় যে সে কি এত বড় দায়িত্ব পালন করতে পারবে, নাকি এল্ডার শুধু তার পুরনো বন্ধু নাতি হওয়ার কারণেই তাকে এই কোম্পানির শেয়ার দিয়ে গেছে। হিউন তার স্বামীকে সমর্থন করে আর পরের দিন থেকে এই নির্বাচনের লড়াই শুরু হয়ে যায়। চোয়ের অনেক ক্ষমতা ছিল আর সে শহরের মানুষদের কাছে ভোট চাওয়ার জন্য
সামনে চ্যালেঞ্জে হাজির হতে শুরু হয়। চাং আর তার সংগঠন তাদের নিজস্ব পদক্ষেপে কাজ করতে থাকে, আর সে জানতেই পারে না যে তার স্ত্রী একজন ডাক্তারের কাছে যায়। মিও কিছু রক্ত পরীক্ষা করেছিল, আর ডাক্তার তাকে জানায় যে সে এখন ক্যান্সারে আক্রান্ত। তিনি তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বলে। মিও বুঝতে পারে যে তার হাতে হয়তো বেশি সময় নেই, তাই সে তার স্বামীর কাছে ফিরে যায় আর তারা একসাথে বসে মদ পান করে। তারা দুজন লেকের কাছে হাঁটছিল আর একসাথে ভালো সময় কাটাচ্ছিল। পরের দিন জিহুনকে তার সব বন্ধুদের সাথে একটা মিটিং এ উপস্থিত হতে হয়। সবাই চুপচাপ ছিল, কারণ চোই আর হিউনের হাতেই এখন সব ক্ষমতা, আর তারা তাদের ভয় পাচ্ছিল। জিহুন তাদের বিরোধিতা করার চেষ্টা করে, কিন্তু হিউক স্পষ্ট করে বলে দেয় সে যদি তাদের সাহায্য না করে তবে সে একটা বোর্ড মিটিং ডাকবে আর তারা তাকে কোম্পানির সিইও এর পদ থেকে সরিয়ে দেবে। জিহুন নিজেকে অসহায় মনে করছিল, কিন্তু সে চাংয়ের সাথে দেখা করে এমন কিছু দিতে চায় যা সে চোয়ের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। সে জানায় যে এল্ডারের একজন ছেলে আছে যে এখন আমেরিকায় থাকে। এই লোকটা এখন মানসিক রোগী, আর তার নিজের বাবাও তাকে এখন দেখতে চায় না। তবে যদি তারা তাকে খুঁজে বের করতে পারে তো দেশে ফিরিয়ে আনতে পারবে, তাহলে সে উইলের কিছু অংশ দাবি করতে পারবে। এদিকে মিহো জানতে পারে যে সেই সিরিয়াল কিলার বন্দীটা হাসপাতালেই আছে আর সে মারা যেতে চলেছে। সে তাকে দেখতে যায় আর সে তার মায়ের সম্পর্কে তার থেকে জানতে চায়। মিহো তাকে বলে যে তার মা এখন ভালো আছে আর সিরিয়াল কিলার শান্তিতে মরতে পারবে। এরপর তার বোন হিমিকো জানায় যে সেই সিরিয়াল কিলার বন্দীটা আসলে কোনো মানসিক রোগী নয়, সে একজন ধনী ব্যক্তি অপরাধের দায় নিজের কাঁধে নিয়েছিল, যে সত্যি সত্যি একজন সিরিয়াল কিলার ছিল। তবে মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল, আর সেই কারণেই সে ওই লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। মিহো হিউকের সঙ্গে দেখা করে আর তাকে তার জানা সবকিছুর একটা সারাংশ দেয়। সে জানায় যে যথেষ্ট মানুষ মারা গেছে। হিউককে অনুরোধ করে যে সে যা করছে সে যেন বন্ধ করে। সেই রাতে মিহো তার স্বামীর সাথে কিছু সময় কাটাচ্ছিল, তারা একসাথে খাবার খায় আর মিহো তাকে রাজনৈতিক প্রচারেও সাহায্য করে। তবে পরের দিন চোই একটা সাহসী পদক্ষেপ নেয়। সে একজন লোককে খুঁজে বের করে যে কয়েক মাস আগে একটা ক্রিপ্টোকারেন্সি ঘোটালা করেছিল। তখন চাং ক্ষতিগ্রস্তদের আইনজীবী ছিল আর সে মামলাটা হেরে গিয়েছিল। চোই সেই কেলেঙ্কারিতে জড়ানো লোকটাকে টাকা দেয় যেন সে মিডিয়াকে বলে যে চাং টাকা নিয়ে তার মক্কেলকে হারিয়ে দিয়েছিল। তবে মিহো এমন কিছু গোপন রহস্য খুঁজে বের করার জন্য কাজ করছে যা চোই আর হিউককে বিপদে ফেলতে পারে। সে একটা মাছের খামার খুঁজে পায় যেখানে কিছু বড় জলের পাইপের মধ্য থেকে জল আসে। এই পাইপগুলো এমন একটা কোম্পানির সাথে যুক্ত ছিল যার নাম ছিল এনকে কোম্পানি, যা আগে এল্ডারের ছিল। এই মাছের খামারের দায়িত্বে থাকা লোকটা তাদের জানায় যে এনকে কোম্পানি তারা ওষুধ তৈরি ও পরিশোধনের সময় এই দূষিত জল তৈরি হয়। এই জলটা অতিরিক্ত বিষাক্ত আর এটা কোনো না কোনো ভাবে আটকাতেই হবে। তারা একটা সমাধান বের করে আর এই মাছের খামারে সেই জলটা ফেলে দেয়। যদি কোনো মানুষ এই জল পান করে তবে এটা তার জন্য মারাত্মক হতে পারে। মাছগুলোও ক্ষতিকর। তবে লোকটা দাবি করে যে তারা এই মাছ বিক্রি করে না, তারা কেবল শুধু এটাকে বড় করে যাতে এটাকে একটা বৈধ কোম্পানি ভাবে মনে করা হয়। এসব যখন ঘটছিল তখন চোই আর চাং টিভিতে একটা বিতর্ক করছিল আর তারা একে অপরকে কঠিন যুক্তিতর্কে ফেলার চেষ্টা করছিল। এদিকে মাছের খামারের মিও সেখানে দায়িত্বে থাকা লোকটির স্বীকারোক্তির একটা রেকর্ডিং করে নেয় আর তার দলের বাকি সদস্য যা প্রমাণ খুঁজে পায় তা সব সংগ্রহ করে নেয়। স্টুডিওতে সেই ক্রিপ্টোকারেন্সি ঘোটালার লোকটাকে চং এমন একটা প্রশ্ন করে যাতে সে মনে হয় সে খারাপ মানুষ। মিও বুঝতে পারে যে তার দ্রুত চাঙের কাছে পৌঁছানো উচিত আর জেরি তাকে স্টুডিওতে পৌঁছিয়ে দেয়। কিছু গুন্ডারা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশে থাকা বিগ মাউথের সংগঠনের কিছু সদস্যরা তাদেরকে সাহায্য করে। মিও স্টুডিওতে পৌঁছে মাইক্রোফোন হাতে নেয় আর সারা বিশ্বকে জানিয়ে দেয় যে সে ক্যান্সারে আক্রান্ত আর বলে যে এনকে কোম্পানি থেকে আসা জলের সংস্পর্শে আসার জন্যই তার এই রোগ হয়েছে। সে মাছের খামার থেকে করা ভিডিও রেকর্ডিংটা চালায় আর সত্যিটা প্রকাশ করে, যার ফলে একটা বড় কেলেঙ্কারি শুরু হয়। যখন তারা একা কথা বলার সুযোগ পায় তখন চাং তার স্ত্রীর সাথে শান্তভাবে কথা বলতে চাইছিল, কিন্তু মিও তার থেকেও বেশি শান্ত ছিল আর তাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করে। শহরের চারপাশে বিক্ষোভ শুরু হয় আর প্রসিকিউটর চোইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এদিকে চাং হিউকের সঙ্গে দেখা করে বলে যে সে এখন বিপদে পড়তে যাচ্ছে আর তাকে সঠিক কাজটি করতে অনুরোধ করে। তার মনে হচ্ছিল তার এই নোংরা কাজের জন্য তার স্ত্রী আজ মরতে চলেছে। ঠিক এমন ভাবেই অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে। এত সব ঘটনার পরেও চোই নির্বাচনে যেতে আর শহরের মেয়র থেকে যায়। কেউ এটাকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ করে তারা হিউকের কাছ থেকে একটা পার্সেল পায় যিনি সঠিক কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি তাদেরকে একটা ফোন পাঠিয়েছিল যা চোই তার গোপন যোগাযোগের জন্য ব্যবহার করত। দিন যত কাটছিল মিহর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে এই আসন্ন বিচার মিস করতে চায় না, কারণ এই ফোনটাও চোইকে জেলে পাঠানোর জন্য মূল সূত্র হতে পারে। তবে দুর্ভাগ্যজনক চোই তাদের থেকে এক ধাপ এগিয়েছিল। তার একজন সঙ্গী দাবি করে যে সে ফোনটা তার। এছাড়াও তারা তাদের মেসেজ আর ফোন কলগুলো বদলে ফেলেছিল, তাই এই ফোনে ফাঁসানোর মতন তাদের জন্য কোনো প্রমাণ খুঁজে পাওয়া গেল না। চোই কোনো শাস্তি ছাড়াই ছাড়া পেয়ে যায়। কয়েকদিন পর মিহও মারা যায়। চং পদক্ষেপ নেয় চোইয়ের সাথে দেখা করবে সেই জিমে যেখানে সে সুইমিং করছিল। চং জানায় যে সেই জিমটা কিনে নিয়েছে আর এখন সেই মালিক, আর এখন আইন তাকে শাস্তি দিতে বাধ্য হয়েছে, তাই এখন নিজেই সে তাকে শাস্তি দেবে। চাং বলে যে আসলেই আমি তোমার এর ভিতরে কিন্তু শাস্তি দিয়ে দিয়েছি। চোই অবাক হয়ে জানতে চায় চাং কি বলতে চাইছে। তখন চোই মানে বিগ মাউথ জানায় যে সে এনকে কেমিক্যাল থেকে আসা জল এই সুইমিং পুলের ভিতরে ভরে দিয়েছে। বিষাক্ত জলের প্রভাবে চোই অসুস্থ হয়ে পড়লো আর চাঙের চোখের সামনেই তার মৃত্যু হয়। আর বন্ধুরা, এভাবেই এই গল্পটা আমাদের এখানে শেষ হয়। ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। এমন আরো ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।